দ্রবণ দ্বারা পর্যাপ্ত মানে by K. Sodium hydroxide তো স্টুডেন্টস আমরা আজকে যে প্র্যাকটিক্যালটা করতে গিয়ে তখন ধরে তোমরা জেনে নিয়েছো নিশ্চয়ই যে প্র্যাকটিক্যালের নাম হবে এটা এক্সপেরিমেন্ট 2 EXP 2 এক্সপেরিমেন্ট 2 এখানে কি লেখা আছে তোমার N/10 অক্সালিক অ্যাসিড নিব আগের দিন আমরা অক্সালিক অ্যাসিড নিয়ে কাজ করেছিলাম তো আগের দিনে যে N/10 দ্রবণটা বানিয়েছিলাম প্র্যাকটিক্যালে সেই দ্রবণটা দিয়ে একটা পরীক্ষা করাবো তার মাত্রা আমরা অলরেডি ক্যালকুলেশন করে বের করে দিয়েছিলাম তাই তো তো আগের দিনে যে খাতাগুলো আছে তোমরা দেখতে পারো তোমরা মাত্রা বের করে রেখেছিলে আজকে সেটা নিয়ে NaOH এর একটা দ্রবণ তৈরি করবো কত N/10 ঠিক আছে তাহলে আমরা আজকে ক্যালকুলেশন যেটা আগের দিন শিখেছিলাম যেভাবে আমরা N/10টা বের করবো যেভাবে বের করতে শিখেছিলাম সেটা কি আগের দিন আমরা জেনেছিলাম 1000 মিলিলিটার বা 1 লিটার দ্রবণে যত গ্রাম তুল্যাঙ্ক গ্রাম দ্রব্য থাকে সেটা ওর নর্মালিটি মানে 1 নর্মালিটি তাই তো যদি x গ্রাম থাকে তো x নর্মালিটি যদি y গ্রাম তুল্যাঙ্ক থাকে তাহলে y নর্মালিটি এরকম নর্মালিটি তো আমাদের কাজ কি N/10 তো আমরা আগের দিন জেনেছিলাম যে গ্রাম তুল্যাঙ্ক ভাগ গ্রাম তুল্যাঙ্ক মানে হচ্ছে যে ওয়েট আমরা দিব যে আমাদের কাছে যে তুলা যন্ত্র আছে সেই তুলা যন্ত্রের মাধ্যমে যে ওয়েটটা দিব গ্রামে অবশ্যই তাকে যদি তার তুল্যাঙ্ক ভাগ দিয়ে ভাগ করা হয় তাহলে গ্রাম তুল্যাঙ্ক পেয়ে যাবে আগের দিন বললাম মনে আছে নিশ্চয় আগের দিন আমরা অ্যাসিডের গ্রাম তুল্যাঙ্ক বের করেছিলাম তুল্যাঙ্ক ভাগ বের করেছিলাম আজকে আমরা ক্ষারের বের করবো সোডিয়াম হাইড্রোক্সাইড মানে NaOH তাহলে আমরা কি জানি ক্ষারের তুল্যাঙ্ক ভার সমান সমান ক্ষারের আণবিক ভর বাই একদম কতগুলো OH ছাড়ছে আগের দিকে আমি বললাম কতগুলো H+ ছাড়ছে এখানে আমি কতগুলো OH- ছাড়ছে অর্থাৎ এটাকে বলা হয় অম্লগ্রাহিতা কি বলা হয় অম্লগ্রাহিতা তাহলে আমরা কিন্তু প্র্যাকটিক্যালের সাথে সাথে ইম্পর্টেন্ট একটা জিনিস এই ক্যালকুলেশন তোমরা ক্লাস 12 এ পড়বে সেই ক্যালকুলেশনগুলো আমরা এখনই শিখে নিচ্ছি এবং ভালো বুঝতেও পারছি ধরে নিচ্ছি ব্যাপারটা অম্লগ্রহিতা তো এখানে NaOH কটা OH মাইনাস ছাড়ে একটা তাহলে অম্লগ্রহিতা আর আণবিক ভর কত সোডিয়ামের আমরা জানি 23 অক্সিজেনের জানি 16 হাইড্রোজেনের জানি 1
তাহলে তিনটাকে যদি যোগ করো তাহলে এখানে সবাই একটা একটা করে আছে। সোডিয়াম একটা আছে, অক্সিজেন একটা আছে, হাইড্রোজেন একটা আছে। তাহলে এই যোগ করে কত হবে? 40, তাই তো? তাহলে ই এখানে হবে 40। যে সমস্যা আছে অবধি? আচ্ছা, তাহলে যদি আমি এক নর্মালি কি বের করি, 1 গ্রাম তুললাম করি, তাহলে 1 গ্রাম তুললাম মানে কি W 40 হবে, এটা 40 গ্রাম নিব, আর ই তো 40, তাই তো? তাহলে হবে 1 গ্রাম তুললাম তো। অর্থাৎ আমি যদি 40 গ্রাম নিই তাহলে এক নর্মালি কি পাবো? কারণ 1 গ্রাম তুললাম নেওয়া মানে হচ্ছে এক নর্মালি কি হবে, তাই 1000 বোঝা যাচ্ছে অবধি? ক্লিয়ার তো? তাহলে কি হচ্ছে দেখো, এখানে আমরা বলতেই পারি তাহলে 40 গ্রাম এভাবেই দিতে হবে, তাই তো? কারণ আমরা গ্রামে এই জন্য প্রকাশ করলাম, গ্রাম তুলনার মধ্যে করলাম না, কারণ আমাদের ওয়েটটা বের করতে হবে, ডাবুটা, তাই তো? তাহলে আমরা কত ওয়েট মাপবো মানে, ক্লিয়ার? এটা কি এক নর্মাল দ্রবণ বানানোর জন্য 1000 ml এর এক নর্মাল দ্রবণ বানানোর 40 গ্রাম এনএমএইচ লাগছে, তাই তো? আচ্ছা, যদি 1000 ml n/10 আমরা 10 ভাগ করে দিচ্ছি, তাহলে এটাকেও 10 ভাগ করবো, তাহলে কত হবে? 4 গ্রাম এনএমএইচ লাগবে। বুঝেছো ব্যাপারটা? আমরা বানাবো আজকে আগের মতো 250 হয়ে যাবে। কত? 250 হবে। n/10 তাহলে কত হবে? 4 × 250 বাই 1000 সমান 1 গ্রাম, তাই না? তাহলে আজকে আমরা এনএমএইচ যে দ্রবণটা বানাবো সেটা হবে 1 গ্রাম। ক্লিয়ার? এরপরে যে পার্টটা বা যে থিওরিটা বোঝাতে হবে সেটা আমরা প্র্যাকটিক্যালের পরে ভালো বুঝতে হবে। এখন বুঝালে হয়তো ওটা অ্যাবজর্ব হবে না। তো আমরা যে ল্যাবটা করি ওখান থেকে যে মানগুলো আসে সেটা বের করি, তারপরে আমরা বাকিটা ওখানেই বোর্ড আছে ল্যাবে, সেখানে আমরা বুঝে নিই। ঠিক আছে? ক্লিয়ার? যেটা হচ্ছে প্রাথমিক, ল্যাব শুরু করার প্রথমে আমাদেরকে এনএমএইচ দ্রবণটা বানাতে হবে। তাহলে এটা হচ্ছে প্রাথমিক, এনএমএইচকে 1 গ্রাম দিব, তারপরে ওটা কি 250 ml দ্রবণ তৈরি করবো। ক্লিয়ার? কোনো সমস্যা আছে? তাহলে চলো ল্যাবে যাওয়া যাক। আমরা মাপার জন্য কেমিক্যাল এনএমএইচ যে 1 গ্রাম নিব, এটা মাপার জন্য আমরা এখানে প্রথমে কাগজ রাখলাম, ঠিক আছে? এইবার এখানে ওয়েট দেখাচ্ছে একটা 1.21, ঠিক আছে? তো এটাকে কী করতে হবে, আমাদেরকে জিরোতে কনভার্ট করে দিতে হবে। টেয়ার বলে একটা বোতাম আছে, এই বোতামটাকে টিপে দেবে, তাহলে কি 0 হয়ে গেল। এরপরে আমাদের যেটা সোডিয়াম হাইড্রোক্সাইড এটা নেব, चार बूंदों वाला उजाला। देखो এটা এমন একটা জিনিস যেটা হাতে নিলে পরে বুঝতে পারবে, গরম হবে সেটাই হবে, হাত থেকে ছুটবে না। ট্যাবলেটের মতো। (0.89 1.24 কত লাগে বলো তো? 1 গ্রাম। 1 গ্রাম লাগবে, কিন্তু পুরো তো 1 গ্রাম পাওয়া যাবে না, কারণ গুঁড়ো নেই, আছে ট্যাবলেটের মতো, ওই কারণে 1-এর থেকে একটু কম বেশি হবে, তাই তো? আমরা বেশিটাকেই নেব। ওই তারপরে তো মাত্রা পেয়ে যাবো আমরা, বেশি নেওয়ার ফলে কী মাত্রা এসছে, যেটা নিবে সেটাই লিখবে। 1.07 রাফে লিখে রাখো এক জায়গায়। 1.07 গ্রাম। এইবার এটা কী করবো আমরা,
হাতে টাচ করলে সেটি হবে ওটা। সব জায়গায় ছাড়বে, এটা তো কাগজেও সেটে যাবে। বুঝতে পারছো? দিয়ে দিলাম এর মধ্যে। এইবার এটা দিয়ে তো আগে যেমন শিখিয়েছিলাম, ঠিক আছে? তার মানে স্যার আগের দিন যেমন অক্সালিক অ্যাসিডের দ্রবণ বানিয়েছিলাম, ওটা বানানো, হ্যাঁ সেম একই রকম। একই রকমভাবে আমাদের এখন সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ বানাতে হবে। হুম। স্যার কতটা বানাবো? 250 ml। কারণ আমাদের গিভেন ডেটাতে 250 ml বানাতে বলেছিল, তাই। না, আমাদের পরীক্ষাটা বারে বারে করতে হবে, তাই জন্য তুমি কমও করা যায়। একদম স্বচ্ছ হবে, হ্যাঁ হালকা ঘোলাটা থাকবে, কারণ এনে ওই একটু ল্যাটে ভাব, তো আঠালো ভাব টাইপের হয়, ওই জন্য। হয়ে গেছে না? নিচে আছে কোনো কিছু পড়ে না? এবার তাহলে বাকিটা এই দাগ পর্যন্ত তোমরা জানো, যেহেতু এটা 250 ml আছে, ঠিক আছে? তাই দাগ পর্যন্ত আমরা নিয়ে নেব। তো সেটা আগে এটা দিয়ে কিছুটা বলে দিই। স্যার 250 বেশি হলে কোনো ক্ষতি নেই? না, যেহেতু মাপ দেওয়া আছে 1 গ্রাম, সেহেতু 250 ml ভলিউমই রাখতে হবে, নাহলে ওর নর্মালিটিটা কম বেশি হয়ে যাবে। আচ্ছা, কারণ আমরা ক্যালকুলেশন করে 250 ml এর ক্যালকুলেশনই করেছি। বেশি গেছে এটা। যাই হোক, আজকে আমরা একটু বেশি করে নিচ্ছি, প্র্যাকটিসের পরে লিখে নেবো, ঠিক আছে? তো আমাদের যে নিয়মটা আছে, এবার এটা কি করতে হয়, এবার এটার হেল্প নিতে হবে, ঠিক আছে? এই ব্রোডের কাজ কি? ব্রোডে তোমার কী করতে হবে? প্রথমে এই যে এইটা অক্সালিক অ্যাসিডটা, এই অক্সালিক অ্যাসিডের দ্রবণটা এখানে ঢালতে হবে, ঠিক আছে? ঢেলে কী করতে হবে? জিরো যে লাইনটা আছে এর থেকে বেশি ঢালতে হবে একটু, কারণ এখানে আবার এটাকে খুলে, ঠিক আছে? এটাকে যদি ওই দিকে ঘোরানো হয় তো টাইট হয়, তোমার দিকে ঘোরালে এবারে এটা লুজ হয়। তো হালকা হালকা করে ঘুরে অল্প করে একটু কিছুটা এখান থেকে ফেলতে হবে, ফেলে এই দাগ পর্যন্ত নিয়ে আনতে হবে। বোঝা গেল?
এই দাগ পর্যন্ত নিয়ে আনতে হবে, 0 দাগ। ঠিক আছে, কত ml এর আছে স্যার? এটা 50 ml এর আছে। ঠিক আছে, এইবার একটা জিনিস মাথায় রাখবে, সেটা হচ্ছে যাতে ভিতরে কোনো বুদবুদ না থাকে, মানে কোনো বাতাস না থাকে। যদি থাকে তাহলে এটাকে হালকা 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 করে ওই বাতাসগুলোকে করতে হবে, রিমুভ করতে হবে। ঠিক আছে, তারপরে আবার ছাড়তে হবে। কারণ হচ্ছে তুমি যদি বাতাস করে দাও তাহলে একটু নেমে যাবে, অবশ্যই পর থেকে যদি নেওয়া যাবে আবার অক্সালিক অ্যাসিড, অসুবিধা নাই। ঠিক আছে, তো প্রথমে বলতে না এর মধ্যে পুরোটা অংশতে কোনো বাতাস না থাকে। এর পিছনে কারণ আছে যে বাতাস থাকলে ভলিউমের প্রবলেম হয়, কিছুটা বাতাস জায়গা নিয়ে নেবে, সেই ভলিউমটা তখন দেখাবে এখানে। কথাটা বুঝতে পারে তো? আর এখানে ছাড়বে যখন, তখন এখানে অবধি তোমার এটা থাকবে, সলিউশনটা থাকবে। এখানে অবধি সলিউশনটা থাকাটাও দরকার। নাহলে তুমি যদি এই অবধি রাখো, তুমি যখন খুলবে তখন এখানে আস্তে আস্তে পড়েই নি, ততক্ষণে এটা নেমে যাবে নিচে, ততক্ষণে এটা নিচে নেমে যাবে। অর্থাৎ তোমার মানটা ভুল চলে আসলো, কারণ তখন না পড়েনি ওটা নিচে যে জিনিসটার মধ্যে দিচ্ছি আমরা এনএমএইচের মধ্যে। কথা বুঝতে হবে তো? সেই কারণে এই অবধি তোমাকেও বের করে রাখতে হবে। এই কারণেই হচ্ছে যে আমরা কিছু বেশি নিয়ে বের করি। কথা বুঝতে পারলে? ইঞ্জেকশন দেখেছ, ওটাও তাই করে, যাতে নিডলের মধ্যে কিছু পরিমাণ দ্রবণ থাকে ইঞ্জেকশনের। ঠিক আছে, ওই জন্য কিছুটা বেশি নিয়ে প্রথমে অল্প করে বের করে। কথাটা বুঝতে পারলে? যাতে ভিতরে বাতাস না থাকে এই কারণে। কথাটা বুঝতে পারলে? তো আমরা এই যে কাজটা করবো এবার, এটার জন্য আমাদের পিপেট ইউজ করতে হবে। ফার্স্টে প্রথমে এখানে আমরা এটা কি করি, এই অক্সালিক অ্যাসিড যেটা আগের দিন বানিয়েছিলাম, এটা প্রথমে এখানে অ্যাড করব। কত একদম ভর্তি করবে, এটা মাপার দরকার নেই, এটা ডাইরেক্ট করতে পারবে, কারণ এখানে মাপারেই আছে। ঠিক আছে, তো আমরা ভালো করে করার জন্য একটু দাও, এটা ইউজ করব এখানে আটকিয়ে। না করলেও চলে, কিন্তু তোমাদের ইউজ করা উচিত। এটা অক্সালিক অ্যাসিড তো না, ওটা না এটা। ঠিক আছে, অ্যাসিডটা অক্সালিক অ্যাসিডটা মনে রাখবে, বুড়েটে কী দিচ্ছি? অক্সালিক অ্যাসিড। ঠিক আছে, এটা মনে রাখবে, বুড়েটে কী দিচ্ছি? অক্সালিক অ্যাসিড। দাও, জিরোর থেকে একটু বেশি নেবো, যাতে পরে আমরা কমিয়ে কমিয়ে জিরোতে আনতে পারি, তাই তো স্যার? উড়াও তো একটু, এটাই না, উঠাও উঠাও। একটু বেশি নিলাম। ঠিক আছে, এবার দেখো, যখন তুমি এটাকে ছাড়বে তখন এই আই লেভেলটা এখানে রাখবে, আর আস্তে আস্তে করে ছাড়বে। ঠিক আছে, আগে দেখে নাও এখানে কোনো বুদবুদ আছে, দেখতে পাচ্ছ? ঠিক আছে, তলটা শুধু ঠেকবে। বুঝতে পারছো ব্যাপারটা? আচ্ছা, এবার আমরা কি করব, এখান থেকে এই যে এটা আছে, এটা থেকে এনএমএইচ দ্রবণ থেকে 10 ml দ্রবণ বের করব। কত ml? 10 ml। এটার জন্য আমরা 10 ml এর পিপেটটা ব্যবহার করব। 10 ml ছোটোটা, এটা জানো তোমরা, স্যার শিখালো বোধহয় এসে যে প্রথমে
নিয়ে এটা এভাবে বন্ধ করতে হবে, ঠিক আছে? এখান থেকে ডাইরেক্ট নেওয়া বোধহয় যাবে না, দাগটা দেখে নি। দেখো এটা বেশি নিলাম, একই রকম বেশি নিব, এবার আস্তে আস্তে করে এখানে ঢিল করবো, দেখো আস্তে আস্তে করে নামছে। এ দেখো না এটা তো আমরা 10 ml নিয়ে নিলাম। এর মধ্যে তুমি কিছু অল্প পরিমাণ জলও ইউজ করতে পারো, আবার না করলেও চলবে। এটা NaOH, এটা অক্সালিক অ্যাসিড, একই বোতলে রাখলে একটা সমস্যা। কই গো এই যে না, ও এখানে আছে। এবার এটাকে বলা হয় কি নির্দেশক, ঠিক আছে? অ্যাসিড, এটা কি অ্যাসিড, এটা হচ্ছে ক্ষার। অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়া নির্দেশক। এই ক্ষারটার মধ্যে এখন এটা যদি দিই তাহলে দেখবে গোলাপি কালার হয়ে যাবে, কিন্তু যখন আবার অ্যাসিড ফেলে ফেলে যখন এটা নিউট্রাল হয়ে যাবে তখন দেখবো আবার এর কালারলেস হয়ে যাবে, হ্যাঁ কালারলেস হয়ে যাবে, ঠিক আছে? কি নাম বললেন এটা? ফেনোল্যাপথালিন। তার মানে ফেনোল্যাপথালিন যদি আমরা এই NaOH দ্রবণের মধ্যে দিই তাহলে হঠাৎ করে গোলাপি হয়ে যাবে। হ্যাঁ, তারপর আবার যখন অথচ এর কালার দেখো সাদা, হোয়াইট কালারকে হোয়াইট কালারের মধ্যেই দিচ্ছি, তাহলে হোয়াইট কালারই হওয়া উচিত, কিন্তু কালারটা হয়ে যাবে গোলাপি। লেটস সি দ্য ম্যাজিক। আমাদের এই উদ্দেশ্য হচ্ছে এটার যেই 10 ml N/10 যে সলিউশনটা পেয়েছি, এখানে N/10 অক্সালিক অ্যাসিডের যে মাত্রা জানি, কতটা ভলিউম লাগছে একে নিউট্রাল করতে, ঠিক আছে? যখন এই নিউট্রাল হয়ে যাবে তখন কালারলেস হয়ে যাবে, আমরা বুঝে নেব, ঠিক আছে? কিন্তু এখানেও কিন্তু খুব সূক্ষ্ম কাজ, হাত একদম স্লোলি চালাতে হবে, ধৈর্য রেখে চালাতে হবে। তাহলে নিউট্রাল হতে গিয়ে এখানে 10 ml রাখতে হবে নিউট্রাল হতে গেলে। এটা 10 ml না, এটা 2 ফোঁটা, 1 ফোঁটা 2 ফোঁটা। এটা কথা বলছো? এটা মাত্র 2 ফোঁটা। তাহলে আমরা দেখো এটা কালার দেখো, এই যা সাদার মধ্যে রাখছি তাহলে বুঝতে পারবে বেশি, বোঝা যাচ্ছে কালারটা, দেখা যাচ্ছে একদম গোলাপি গোলাপি কালার, ঠিক আছে? এবার আমরা কি করব, এখানে রাখবো, তো এখানে একটা আরেকটু কী করতে হবে, এটাকে উপরে উঠাবো, ঠিক আছে? এটা এখানে রাখতে হবে, রাখে কাজ নাই, দুটো হাত একসাথে চালাতে হবে, এটা কিন্তু প্র্যাকটিস দরকার। এটা শুরু করার আগে তোমার এখানে লেভেল দেখতে হবে কত আছে, ঠিক আছে? সোজা দাঁড়ায় না নাকি, যাই হোক এর লেভেলটা দেখতে হবে কততে আছে, ঠিক আছে? প্রথমে কততে আছে? 0-তে। তো আমরা এখানে ইনিশিয়াল ভলিউম লিখব, প্রাথমিক ভলিউম, প্রাথমিক আয়তন 0, ঠিক আছে? আর এখানে লিখব অন্তিম শ্বাস নাকি অন্তিম আয়তন, সেটা কত হচ্ছে ওটা দেখব, ঠিক আছে? তো আমরা এবার দেখো এটা ধরলাম কোন হাতে? ডান হাতে, যে যেরকম সুবিধা পাবে ধরবে, এমন কোনো বে নাই যে ডান হাতেই ধরতে হবে, আর এটাকে এইভাবে, ক্লিয়ার? এইবার একটু কাত হব আর হালকা করে ছাড়ব,
ড্রপ করছে দেখছো, এই ড্রপ করবে আর এটাকে আমি ঘুরাবো এইভাবে। সাদা রং হয়ে যাবে। দাঁড়াও, দেখো, ওয়েট করো। এইভাবে ঘুরাতে থাকতে হবে। হ্যাঁ, বুঝতে পারলে? এখানে হাত দিয়ে রাখতে হবে কিন্তু, যাতে তুমি এমার্জেন্সিতে সঙ্গে সঙ্গে অফ করতে পারো। কারণ এক বন্ধুতেই, একটা ড্রপেই কিন্তু লাস্টে তোমার নিউ একদম কালারলেস হয়ে যাবে। অক্সালিক অ্যাসিডের পরিমাণটা আস্তে আস্তে কমছে গুঁড়োটে নাকি? কারণ ওই অ্যাসিড যেহেতু অ্যাসিড বেরোচ্ছে যে দিক থেকে। পৌঁছে দেয়। তার মানে এই প্র্যাকটিক্যালটা করতে গেলে অনেক ধৈর্যের প্রয়োজন। দেখতে হবে কখন ওই গোলাপি কালারটা বর্ণহীন আকারে আসছে। দেখতে পাচ্ছ এক ফোঁটা করে পড়ছে। ওই এক ফোঁটার জন্যই কিন্তু লাস্ট বর্ণহীন হয়ে যেতে পারে, তাই তো স্যার? হ্যাঁ, একদম। ওই না, খুব সাবধানে, ওই এক ফোঁটা যাতে বেশি না হয় চেষ্টা করতে হবে এরকম। কোন সেই ফোঁটাটি যার হ্যাঁ। জন্য এই গোলাপি কালারটা বর্ণহীনে পরিণত হয়ে যায়? বেশি হয়ে গেলে কী হবে? বেশি তোমার ক্যালকুলেশন ভুল হবে, আর কি হবে? ব্যাস হয়ে যাবে এবার। আর এক ফোঁটা। দাঁড়াও, ওই মূল জায়গাটা আসার আগে থামো। হ্যাঁ, এবার নিয়ে আসে। ওইও পড়ছে স্লোলি উপর থেকে। হয়ে গেছে, দেখে নাও। আরে দেখো, ধরো। কত হয়েছে দেখে নাও, নাহলে কিছু আমার হতে পারে। 9.2 নাকি? 9.2, 9.2। 9.2 না? দেখতো, এখানে 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 অন্তিমটা। 9.2। একবার দেখতে পারো। নাইন পয়েন্ট টু।
ঠিক আছে, প্রাথমিক পাওয়া গেছে 0 আর অন্তিম পাওয়া গেছে 9.2। এখন হ্যাঁ। দেখতে হবে এখন কত আছে? আমাদের এই বাবু 9.2। নেক্সট 9.2 এর পর কত পার্ট নেয়। তাহলে স্যার এখন তাহলে এই অবস্থায় প্রাথমিক পার্ট কত হবে, যেটা 9.2 রয়েছে অন্তিম সেটাই, হ্যাঁ, সেটাই। কারণ নিচ থেকে তো কোনো রকম আর ড্রপ পড়েনি। ঠিক আছে, এবার এটা যেখানে যাবে যার বিয়োগ ফলটা বের করতে হবে, তার মানে অতটা আয়তন লাগছে। নাও তুমি এখন কি করবে স্যার, সুবিধার জন্য, যদি এখানে কিছু ড্রপ পড়ে যেত, তার মানে কিছু তো পরিমাণ কমতো। উপরে কমতো, হ্যাঁ, তখন কি আমরা ওখানে কমা মানটাই নিতে হবে। কমার মানটা নিতে হবে, অর্থাৎ 9.3 বা 4 নিতাম। তোমাদের সুবিধার্থে আমি এটা বের করলাম এর মধ্যে থেকে। এনে হয়েছে দ্রবণটা আপনি রাখলেন বিকারটার মধ্যে। সুবিধার্থে এটা দিয়ে টানতে সুবিধা হবে। লেটস স্টার্ট। 10 ml এইভাবে ধরবে, দেখলে তো স্যার পড়ালো। দুটো আঙুল বা 3টে আঙুল এখানে দেবে, আর একটা আঙুল এইভাবে এইভাবে অল টাইম মুভিং হবে। মুখে দেওয়ার সময় এটা একটু সাইডে রাখবে, তারপরে কাট করে মুখে দেবে। ঠিক আছে, এটা ধুয়ে নাও, ধুয়ে করে নাও। শুরু করেছে। কিনতে হবে এমনি এখন চালানো যাবে ওর দিয়ে কাজ। এটার ক্যাপ এটা না, চোখের সরাসরি নিয়ে আসো দাগটা। এবার ছোট বিকারের মধ্যে ওই সাইডে এটা ওর মধ্যে নাও, পাশে যে বিকার রয়েছে। শুভঙ্কর ভাই কি করলো, এই পিপেট দিয়ে এনে ওই দ্রবণটিকে টানলো 10 ml, তারপর এই পাশের এই বিকারে তারপর নাও। রাখলো। এখন এবার next কি আছে? হ্যাঁ, ওই যে তোমার পিছনে প্যানেল অফ প্যানেল খুঁজে বের করো। এখন এর মধ্যে ইচ্ছে করলে ডিস্টিলিউটেড ওয়াটার দিয়েও ভলিউম বাড়ানো যায়, কিন্তু ক্যালকুলেশনের ক্ষেত্রে ক্যালকুলেশনের ক্ষেত্রে কোনো এফেক্ট পড়ে না, তাই তো স্যার? না, কারণ এটা এরর হয়, খুব কম বাড়ে, যেহেতু আমরা অল্প জল মিক্স করবো। আচ্ছা, মানে এরর হবে কিন্তু অল্প হবে। হ্যাঁ। আর যদি আমি জল একদম মিক্সচার না করি তাহলে পারফেক্ট আরো ভালো ভালো হবে। কিন্তু আমাদের কি হয় যে এই ভলিউমটা এই জন্য বাড়াতে হয় মাঝে মাঝে, যে অনেক কম থাকার জন্য চোখে পড়ে না, কিন্তু এটা অ্যাভেলেবল আছে, চোখে পড়বে, ওই না মিশানোর দরকার নেই। আচ্ছা, এবার ওরা সাইড করো, আমার নাহলে পড়ে যাবে, আমার কাছ থেকে আজকে দুবার করবো। হ্যাঁ, ওরা সাইড করো, কাঁচের জিনিস তো। বলো তো কী নাম? ফেনলফথ্যালিন। ও সরি, বলো মাইকের সামনে বলো। এই ফেনলফথ্যালিন জাস্ট আরো একটা 2 নির্দেশক ফোঁটা। আরো একটা নির্দেশক হয়, যেটা এর পরে যে ল্যাব করবো প্র্যাকটিক্যাল, সেটাতে ইউজ করবো, সেটা হচ্ছে মিথাইল অরেঞ্জ। ওই যে এক ফোঁটা দিলে হয়তো পুরোপুরি কালারটা আসবে না, ওই কারণেই 2 ফোঁটা দেওয়া যাবে। না, তুমি মানে আমরা অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে 1 থেকে 2 ফোঁটা দিলেই হয়, কিন্তু ডিপেন্ড করে এটার স্ট্রেংথ কতটা। কিন্তু 1 থেকে 2 ফোঁটা দিলেই হয়, ডার্ক হয়ে যায় তখন। ডার্ক হয়ে গেলে তখন ডার্ক হয়ে গেলে তোমার ক্যালকুলেশন চোখে ধরতে পারে না কখন ডিসপ্লে করতে করতে অনেকটা লাগবে। 3 বার এরকম পর্যবেক্ষণ করতে হয়, ঠিক আছে?
3বার মান বের করলে পারে, কেন 3বার? কারণ আমরা তো মানুষ, আমাদের তো ভুল হতেই পারে, 1 ইঞ্চি 2 ইঞ্চি এদিক ওদিক হতেই পারে, ঠিক আছে? যেমন আমারই হলো আজকে, তো এর আগের দিনও হয়নি, কিন্তু আজকে এরকম ব্যাপার একটা সব মানে হতেই পারে ওটা। তো সেই কারণে আমরা বারে বারে যদি করে নিই তো তার অ্যাভারেজ বের করলে পারফেকশন আসবে। আর আছে হ্যাঁ জাস্ট 2 ফোঁটা। 2 ফোঁটা মিলাও ছেদা, হ্যাঁ কাট করে একটু, হ্যাঁ আছে দেখো কাট করে বর্ণহীন ছিল। 2 ফোঁটা ব্যাস, ব্যাস। ওটা এরকম করতে হবে না। পুরো ঘরে আছে। তাহলে মোটামুটি NaOH এর মধ্যে কি যোগ করা হলো? নির্দেশক যোগ করে এবার এই নির্দেশক ফেনolphthalein কাজ কি? সে গোলাপি করে নির্দেশকের কাজ হচ্ছে এই অ্যাসিড আর ক্ষার এদের যে বিক্রিয়া সেটা নির্দেশ করে যে কখন অ্যাসিডটা ক্ষারটাকে প্রশমিত করছে, ঠিক আছে? তো যখনই এটা প্রশমিত হবে, যেহেতু এটা ক্ষার, এবার এর মধ্যে অ্যাসিড দিচ্ছি, যে অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়া কি হয়, লবণ আর জল উৎপন্ন হয়, সেটা সবাই জানে। এই লবণ আর জল যখন সম্পূর্ণ ক্ষারটাই যখন লবণ আর জল উৎপন্ন হয়ে যাবে তখন পুরোটাই প্রশম হয়ে যাবে, অর্থাৎ এরপরে তখন প্রশম যখন হয়ে যাবে, এটা অ্যাকচুয়ালি কী হয়, ফেনolphthalein যখন ক্ষারের সঙ্গে সংস্পর্শে থাকে, ফেনolphthalein যখন ক্ষারের সাথে সংস্পর্শ থাকে তখন কিন্তু কালারটা দেবে। এবার ক্ষার যদি না থাকে এখানে, ফেনolphthalein কোনো কালার দেবে না, কথাটা বুঝতে পারছো? এবার আমি কি করছি, এর মধ্যে ক্ষার মিশ আছে বলে কালার দিচ্ছে, এবার আমি ক্ষারটাকে কি করছি, নষ্ট করে দিচ্ছি। তো ক্ষার যদি নষ্ট করে দিই তাহলে কি হচ্ছে, ফেনolphthalein কার সাথে কালার দেবে? তাহলে নেই কেউ ওর ওখানে, দ্যাট তখন কী হবে, এটা ডিসকালার হয়ে যাবে, অর্থাৎ কালারলেস হয়ে যাবে, কথাটা বুঝতে পারছো? তো সুতরাং আমরা বুঝতে পারবো এই কালারলেস যখন হয়ে গেল, বুঝে নিলাম এর মধ্যে আর একটাও ক্ষার নেই, যেই মুহূর্তে কালারলেস হলো, ঠিক আছে? বোঝা গেল ব্যাপারটা? অর্থাৎ তখন বুঝে নিতে হবে যে সম্পূর্ণ প্রশমন হয়ে গেছে ক্ষারটা। আর এই প্রশমিত করার জন্য এখানে কতটা ভলিউম অ্যাসিড, অক্সালিক অ্যাসিড আমাদের লাগছে সেটা যদি দেখে নিতে পারি, তারপরে ক্যালকুলেশনে আমরা এর স্ট্রেংথ, মানে এর যেটা স্ট্রেংথ আছে, স্ট্রেংথ মানে মাত্রা যেটা বলছো তোমরা, সেই মাত্রাটা আমরা ক্যালকুলেশন করে বের করতে পারবো যে এর মাত্রা কত আছে। সে যখন প্রশমিত হচ্ছে তবে সেটা ডিস্টিল অর্ডারে পরিণত হচ্ছে কি, 7 লেভেলে আসছে, কি 7 যখন আসে তখন নর্মাল জলে চলে আসে। হ্যাঁ অবভিয়াসলি 7 লেভেলে আসছে, কিন্তু তারপরেও যদি এক ড্রপ বেশি পড়ে যায় তাহলে ওটা 7 লেভেল থাকবে না, 7 থেকে কমে যাবে, কথা বুঝতে পারছো? এবার কঠিন কাজ, একটা হাতে এটা কি হবে, চলতে লিখতে হবে, লুজ হচ্ছে ইয়ে এক হাতে এটা ঘোরাতে হবে, বলে দিচ্ছি তোমাকে, ওইদিকে ঘোরালে টাইট, এদিকে ঘোরালে পড়বে, ঠিক আছে?
উপরের জলতলটাও নামছে, তাই তো? মানে অক্সালিক অ্যাসিড আস্তে আস্তে কমছে। দেখতে হবে এখন কোন সেই ড্রপ যা এই গোলাপি বর্ণকে বর্ণহীন করে দেয়। ঠিক যেমন আমার বন্ধুর লাইফটা বর্ণহীন হয়ে যাচ্ছে। কোন সেই ড্রপ? এই ড্রপ খুঁজে বের করছে আমাদের এই ভাই। এক ফোঁটা এক ফোঁটা এক ফোঁটা করে পড়ছে। প্রত্যেকটি ফোঁটা যেন আঘাত করছে ক্ষারকে, যার প্রভাব পড়ছে গোলাপি রঙ। আস্তে আস্তে সেই গোলাপি রঙ ফিকে থেকে ফিকের দিকে চলে যাচ্ছে। আর এইভাবে যেতে যেতে একটা সময় আসবে যখন পুরোপুরি ডিলিট হয়ে যাবে, দেখলাম তো স্ট্যাটাস। হয়ে যাবে বর্ণহীন। আমি তুলে নিয়েছি আগে আপনারটা। তুই এখন ঢুকবি মনে এরপর কি ঢুকবি? চেষ্টা করছে ভাই, ক্ষারের সঙ্গে মারপিট করছে অ্যাসিড। আর মাঝখানে তৃতীয় একজন, যার নাম হচ্ছে ফেনolphthalein, নির্দেশক, যা আমাদেরকে জানাচ্ছে দুই বর্ণহীনের মধ্যে মারপিটে আলটিমেটলি কেমন করে ক্ষারকে হারানো যায়। একদম সতর্কভাবে কাজ করে যাচ্ছে আমাদের ভাই। এক হাতে বিকারকে ঘুরিয়ে পেঁচিয়ে একাকার করে দিচ্ছে, আর অপর হাতে এক ফোঁটা করে অক্সালিক অ্যাসিড ড্রপ ফেলছে। মুখে নেই হাসির মাত্র একটু ছটা। যাক, এই কঠোর সময়ে তার মুখে হাসির আস্তরণ দেখতে পাওয়া গেল। পেছনে বোর্ডে লেখা রয়েছে মান, প্রাথমিক আয়তন, অন্তিম আয়তন অপেক্ষা করে আছে কখন আমার সময় আসবে। তার সময়টা আসবে যখন একটা ফোঁটা পুরো বর্ণটাকে বর্ণ মুক্ত করতে পারবে। এর সাক্ষী এখানে থাকা আমার প্রিয় ভাইরা, যারা ওয়েট করে আছে কখন আমাদের পালা আসবে, কখন আমাদের পালা আসবে বর্ণহীন করার। মানুষ চাই লাইফটাকে বর্ণযুক্ত করতে, কিন্তু আমরা চাই এই গোলাপি বর্ণকে বর্ণমুক্ত করে একদম বর্ণহীন করতে। মাস্টারমশাই জানেন যে একটা সময়ের ব্যাপার, ওই কারণে উনি আরাম কেদারায় বসে দুপা নাচাচ্ছেন। আর অপর দিকে আমার বেচারা ভাই কাজ করে যাচ্ছে শুধু একটা জিনিস পাওয়ার জন্য, অন্তিম আয়তন, অন্তিম আয়তন, অন্তিম আয়তন। প্রায় ফিকে হয়ে আসার মতো এখন খুবই সাবধান এবং সতর্কতার সঙ্গে খেলছে আমাদের ভাই। চলে এসছে এক ফোঁটার মাত্র এক ফোঁটা, একটা মাত্র ফোঁটা, হয়তো এক ফোঁটা, মাত্র এক ফোঁটা, জাস্ট এক ফোঁটা। পড়তেও পড়ছে না, ব্যাস। আর এক ফোঁটা হলেই
ব্যাস। ব্যাস বন্ধ কর। ভালো করে ঘুরা। হ্যাঁ দেখলি সাকসেস। গোলাপি বর্ণহীনে পরিণত হলো, আর বোঝা গেল যে এখন আর ক্ষার নেই, তাই তো? ক্ষার মুক্ত অবস্থায় চলে আসলো, অ্যাসিডের সঙ্গে ক্ষার বিক্রিয়া করে উৎপন্ন করলো লবণ এবং জল। 19.1 দেখা গেল, দেখা যাক কি রেজাল্ট এসছে। দারুণ। কিন্তু ফটোগ্রাফার রে কত এসছে? সিরিয়াসলি দারুণ দিয়েছে। 19.2, 19.2 তাই তো? 19.1, 19.1। তাহলে অন্তিম আয়তন ছিল 19.1, প্রাথমিক আয়তন আবার 19.1-এ গিয়ে ওর দাঁড়িয়েছে। একটা কাজটি আবার ছেড়ে এসেছে। ওই বিয়োগফল কে করবে? 19.1 থেকে 9.2 NaOH-এর দ্রবণ থেকে পিপেটের মাধ্যমে আবার 10 ml NaOH-এর দ্রবণ সংগ্রহ করছে আমাদের ভাই। আস্তে আস্তে সে তলটা নামছে, চোখের সঙ্গে সমান রাখবে, একদম ডাক্তার সাথে যেন ঢেউ একই রেখায় যেন থাকে। একদম ঠিকঠাক আছে। এবার একটি বিকারে সেই 10 ml NaOH-এর দ্রবণ আস্তে ঢালা হলো। এখন নির্দেশক যুক্ত করার জন্য প্রায় রেডি। চেপে বসায়নি, একটু টান, সব দিক থেকে টান, ঘুরিয়ে ঘুরিয়ে, হ্যাঁ আস্তে আস্তে ধৈর্য ধৈর্য ধৈর্য। কি বলেছি? ধৈর্য শিখিয়ে দেবে কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল তো। এবার ড্রপারের সাহায্যে, বেশি নয় কিন্তু জাস্ট 2 ফোঁটা, যখনই 2 ড্রপ ফেলা হবে সঙ্গে সঙ্গে আকার ধারণ করবে পিঙ্ক। ব্যাস। এক ফোঁটা ফেললেও হয়ে যাবে। যা দেখছি আমি কোয়ালিটিটা ভালো আছে, খারাপ করে না। চেপে লাগাস না, এরপরে আবার একজন আছে। এবার ওই ফেনপথ্যালেন মিশ্রিত ক্ষার বুলেটের নিচে আনা হচ্ছে এবং ওখানে দেখে লাভ নাই, তুই এখানে দেখ, ওখানে তুই লাস্টে দেখবি। 1 ফোঁটা 1 ফোঁটা করে অক্সালিক অ্যাসিড, আমার দিকে খুলবে 1 ফোঁটা 1 ফোঁটা করে ঢালা হচ্ছে। এ করে, হ্যাঁ স্টেয়ার কর। পারছিস না নাকি? এই যে দেখ হাতটাকে দেখছি তো হাত, হ্যাঁ করতে হবে, নাহলে কিন্তু হবে না, কিন্তু কালার ডিসকালারটা মানে অনেক এটা হয়ে যাবে। ভালো করে মিশাতে হবে। এই যেমন ভালো করে স্টাইল হয়নি বলে একটু বেশি লাগবে, যত কম স্টাইল হবে তত বেশি লাগবে। বুঝতে পারলি ব্যাপারটা? মিশ্রণটা মানে হ্যাঁ মিক্স করতে হবে সেটা। যে যাবি না আমি কাউকে বলবো না যেতে, যে যাবি চলে যাবে। বাহ বাহ বাহ, ওই তো টাকা ভালো ইউজ করছো। অক্সালিক অ্যাসিডের পরিমাণ আস্তে আস্তে বুলেট থেকে কমছে। কমার কারণ হচ্ছে
বুলেট থেকে নির্গত সেই অক্সালিক অ্যাসিডের বিন্দু বিন্দু ফোঁটা NaOH-এর যে দ্রবণ রয়েছে ফেনপথ্যালিন মিশ্রিত তাতে পড়ছে। এখানে অক্সালিক অ্যাসিড বিক্রিয়া করছে ক্ষারের সাথে, ক্ষারকে দুর্বল করে দিচ্ছে। কিন্তু এই দুর্বলটা বুঝবো কী করে? এটার জন্য নির্দেশ করছে তার বর্ণহীনতা। আস্তে আস্তে বর্ণহীনের দিকে চলে যাবে। গোলাপি বর্ণ যখন ভ্যানিশ হয়ে যাবে, মানে বর্ণহীন হয়ে যাবে, তখন ভাববো ক্ষার হাওয়া। তখন অ্যাসিড ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে পুরোপুরি লবণ এবং জল উৎপন্ন করে ফেলবে। আর যখনই বর্ণহীন হয়ে যাবে তখনই এই বুলেটের মধ্যে থাকা সেই অক্সালিক অ্যাসিড দেখব কতটা নেমেছে। সেই স্কেল দেখে আমরা অন্তিম আয়তনে ফিট করব। আমাদের এখানে আর কয়েকদিন পরেই যখন পরীক্ষা নেওয়া হবে তখন আমরা কেমিস্ট্রির টোটাল 100 মার্কেই পরীক্ষা নেব, যেখানে 100 মার্কের মধ্যে 70 নাম্বার থাকবে লিখিত এবং 30 নাম্বার থাকবে প্রজেক্ট এবং প্র্যাকটিক্যাল। প্রজেক্ট খাতা আমাদের রেডি হয়ে যাচ্ছে, তোমাদের স্কুলেও সুবিধা হবে। নাম্বার 2, প্র্যাকটিক্যাল তোমাদের করে দেখাতে হবে এবং সঠিক নম্বরের উপর ভিত্তি করে তোমাদের 100তে কত পাচ্ছ তা নির্ধারণ করা হবে। তাহলে এই প্রসঙ্গে একটা কথা বলি যে এখানে কি এই পরীক্ষা কি বাইরের স্টুডেন্টরাও দিতে পারবে যারা ক্রিয়েটিভ এডুকেশনের সঙ্গে যুক্ত নেই? অবশ্যই এক্ষেত্রে বাইরের স্টুডেন্টসরাও পরীক্ষায় বসতে পারবে, তবে তারা যদি প্র্যাকটিক্যালে দক্ষ হয় তাহলে তো টোটাল মার্ক একদম এভ্যালুয়েশন করতে সুবিধা হবে। যদি তারা মনে করে যে না আমরাও প্র্যাকটিক্যাল শিখব এই ক্রিয়েটিভ এডুকেশন সেন্টারে, তাহলে তারাও কিন্তু আমাদের এখানে প্র্যাকটিসের জন্য আসতে পারবে। আচ্ছা আচ্ছা, তো এটা কি মানে আলাদা করে নোটিশ দেওয়া হবে অ্যাডমিশনের জন্য, না কি এমনি যে কোনো মুহূর্তে আসতে পারে? যে কোনো মুহূর্তে আসতে পারে, আমাদের সঙ্গে যোগাযোগ করলেই আমরা সেই নাম এনলিস্ট করে নেব এবং তাদের অ্যাডমিশন প্রক্রিয়ায় ফেলে দেওয়া হবে। তাদের জন্য আলাদা ব্যাচ রেডি হচ্ছে অনলি প্র্যাকটিক্যালের জন্য। যারা আগ্রহী স্টুডেন্টস তারা অবশ্যই প্র্যাকটিক্যাল করতে পারবে। প্রায় চলে এসছে কিছুক্ষণের মধ্যেই। এক ফোটা তুলে বন্ধ করে দাও বন্ধ বেশি দিয়ে দিচ্ছ, বন্ধ করে দাও। ঘুরায় নাড়াও হয়ে যাবে। হ্যাঁ, তুমি দাড়ি করে রেখেছো তো ওই জন্য হচ্ছিল না, তুমি তখনই বন্ধ করে দিয়ে নাড়িয়ে দিতে তাহলে হয়ে যেত। বুঝতে পারলে ব্যাপারটা? ডক্টর তাড়াতাড়ি মুখটা দেখো, নাম্বারটা দেখো, এটা দেখো এক কী করে বাড়াবি? তুই ড্রপ বাড়াবি? ওর অফ করতে পারিনি, আরও টাইট করতে হবে। টাইট আর হচ্ছে না। চাপ দেখা যাক কত পার্ট এসছে। 29.4। তুমি একটু ওই 4.4টাই তোমার জব করার জন্য হয়েছে, আর একটু বেশি তুমি না একটু এটাকে কি স্টার্টটা ভালো করে করতে হবে, কিন্তু ভালো করে মানে একা অসুবিধা হচ্ছে, এটা কিছু করার নাই, একলাই করতে হয়। আচ্ছা, আমাদের এটা বলছিলাম, নির্মাল্য বলছিল যে ওর বন্ধুদের জন্য কিছু বার্তা দিবে সায়েন্সের। আমি নির্মাল্য মণ্ডল। এখানে যে কেমিস্ট্রি ল্যাবটা শুরু হয়েছে অরবিন্দ স্যার এবং অভিজিৎ স্যারের তত্ত্বাবধানে, এখানে ছাত্রদের সমস্ত রকম মানে সব কিছু শেখানো হচ্ছে এবং সমস্ত রকম হেল্প করা হচ্ছে যাতে তারা নিখুঁতভাবে শিখতে পারে। তো আমি আমার অনেক বন্ধুকেই এই ব্যাপারে বলেছি যারা সায়েন্স সাবজেক্টটি নিয়েছে, এবং এখানে শুধু ল্যাব নয়, এখানে ম্যাথ, কেমিস্ট্রি, ফিজিক্স এই 3টি সাবজেক্টও স্যারেরা আমাদেরকে হেল্প করে দেয়।
বাহ, খুব ভালো বললে। তো বন্ধুদেরকে ডাকছো তোমরা, ভালো লাগলো। আমাদের ভাই ভালোবাসাটা আমাদের প্রয়োজন। হ্যাঁ, উপরটা তো আছেই 9.2, জিরো তো আছেই ওখানে। এটা করে দাও 19.1 থেকে 9.2। এরপরে এর অ্যাভারেজ করবে। হ্যাঁ, আমরা ক্যালকুলেশন দেখতে পাচ্ছি। তোমার নাম কি? মামুন আমাদের এখানে ক্যালকুলেশনটা দেখাচ্ছে আপনাদের। এবারেও গড় করবে এই 3টা পর্যবেক্ষণের যে মানটা বেরোলো, যে আয়তনটা লাগলো, সেটা 9.2 প্লাস 9.8 প্লাস 10.3। ওরা বিয়োগটা ঠিক করেছে তো? শিওর তো? 19.1 থেকে 9.2 বাদ দাও। এই ম্যাথ স্যার এখানে আছে তো? ক্যালকুলেটর রয়েছে, ক্যালকুলেশন করো। 9.9। আর এটা ঠিক আছে তো নিজেরটা? আচ্ছা, তাহলে এটা অ্যাভারেজ করো। ক্যালকুলেটার আনবে, সায়েন্টিফিক ক্যালকুলেটরটা সাথে রাখবে। 9.8 লিখে নাও নিচে। নিচে কোথাও গড় লিখো, গড় আয়তন। গড় আয়তন 9.8। লিখে নেবো স্যার রাখে। না, আমি লিখে দিচ্ছি 9.8 ml। হ্যাঁ, ml। আচ্ছা, এবার যদি কেউ প্র্যাকটিস করার ইচ্ছা থাকে করতে পারো, আমরা ততক্ষণে ক্যালকুলেশন করব। দেখে নাও ইনিশিয়াল কত রয়েছে আয়তন। $29.4। আচ্ছা, প্রথমে ধুয়ে নাও, প্রথমে পিপেটটা ধুয়ে নাও। এখানে এই বিকারে রয়েছে কতটা আছে মানে লাস্ট পয়েন্ট কতটা আছে? 29.4। এই বিকারে রয়েছে NaOH এর দ্রবণ। এরপরে না করে দিতে হবে, বুঝলে? এরপরে আবার করতে হবে। 10 ml নিয়েছিলাম, তো প্রত্যেকটা এসে আমরা 10 ml নিয়েছি। এই 10 ml এখানে আমি ফিট করে দিচ্ছি। বুলেটের পার্ট স্পিড কন্ট্রোল করো, আস্তে আস্তে ছাড়বে যাতে তো ওখানে তিনটা তো লিখে আছে। তো প্রাথমিক কত? ওইভাবে হাত ওঠাবে না, অন্তিম হয়েছিল 9. জাস্ট হাত আলগা করবে। ব্যাস হয়ে গেছে, আমি দেখতে পাচ্ছি একদম পারফেক্ট হয়েছে। এবার তুমি সেই 10 ml NaOH এর দ্রবণ তুমি এই বিকারে ঢাললে। তুমি যদি এর মধ্যে ডিস্টিলিউট ওয়াটার যোগ করতে চাও করতে পারবে, তবে আমরা চাই যেন এররটা না আসে বিন্দু মাত্র হলেও, ওই কারণে তুমি নির্দেশক যোগ করো। আচ্ছা বলো তো, এর মধ্যে কি রয়েছে? ক্ষার। তাই পিপেট দিয়ে তুমি কিন্তু ক্ষার টানলে, তাই তো? আর এর মধ্যে কি রয়েছে? বুলেটে কি রয়েছে? অ্যাসিড, অক্সালিক অ্যাসিড। আমরা কিন্তু এই ক্ষারের সাথে অ্যাসিডের বিক্রিয়া করাবো, কিন্তু বিক্রিয়া করে কি উৎপন্ন হবে? লবণ প্লাস জল। এখন প্রশ্ন হচ্ছে যে যখন আমি এখান থেকে অক্সালিক অ্যাসিড ওর মধ্যে ঢালবো এক ফোঁটা করে, টার্গেট হবে সবচেয়ে কম পরিমাণ কতটা অক্সালিক অ্যাসিড ঢাললে ওই ক্ষার মুক্ত হয়ে যায়, তাই না? তো তার জন্য একজন নির্দেশকের প্রয়োজন, কারণ এটাও বর্ণহীন, ক্ষারটা বর্ণহীন এবং অ্যাসিডও বর্ণহীন। তো কী করে বুঝবো? বোঝার জন্য নির্দেশক প্রয়োজন, আর সেই নির্দেশক হলো ফিনপথ্যালিন। এখান থেকে কয় ফোঁটা নেবে? 2 ফোঁটা। তো ড্রপারের হেল্প নাও, চারিপাশ থেকে অল্প অল্প করে টানো, ব্যাস। অজ্ঞাত মাত্রা যেটা সোডিয়াম হাইড্রক্সাইড আমরা লিখি আছে, সেটার মাত্রা বের করতে হবে, তাই না? জাস্ট 2 ফোঁটা ফেলতে হবে মোটামুটিভাবে, এটা আগে 1 ফোঁটা কিংবা 2 ফোঁটা। এটা হচ্ছে ব্যাপারটা। প্রশ্ন অনুসারে যে সূত্র আছে, এটা হচ্ছে B1 S1 that is B1 হচ্ছে বিভিন্ন অজ্ঞাত মাত্রা NaOH দ্রবণের আয়তন
H2 হচ্ছে ভিতর 10 ml, মানে H2 হচ্ছে V1 এক ফোঁটা, আর V2 H2 হচ্ছে ব্যাস। জানা আছে আমাদের। ঠিক আছে, দেখো কি সুন্দর একদম বর্ণহীন V1 ক্ষার S1 গোলাপি বর্ণ ধারণ করেছে। এখন দেখতে হবে এই গোলাপি বর্ণ কখন বর্ণহীন হয়, ঠিক আছে, এই অক্সালিক অ্যাসিডের জন্য। V1 কি আসছে মানে কত লাগিয়েছো? এনে কত লিখলাম? 10 ml। V1 কত? 10 ml। তাহলে 10 ml একদম কত? এবার কি করবে, ভালো করে একটু জানি না, বের করবে। মাত্রাটা। তুলে নাও। এবার Strength দিলাম। যদি ঠিক আছে, strength তো বলবো। এই দিকে ঘোরাও আমার দিকে, তাহলে কিন্তু বন্ধ বন্ধ হবে। প্রায় কাছাকাছি এসেছে, 10 9 তোমার দিকে ঘোরালে গেলে অল্প অল্প করে দেখবে এই অক্সালিক অ্যাসিডের এক ফোঁটা করে দ্রবণ 0.96 ক্যালকুলেশন কি লাগে? ঠিক আছে, সেই NaOH যে দ্রবণে পড়বে। তাহলে S1 = টার্গেট বর্ণ মুক্ত করা, বর্ণহীন করা। 0.96 by এরকম হিসাবে দিবো। আগের দিন practical ছিল। আগের দিনে এই দ্রবণটাকে আগের দিনের তৈরির মানটাই তো আমরা নিয়ে পাই। তাহলে cancel হবে। না। এটা আমাদের মান দিতে হবে। ধৈর্যের প্রয়োজন, তাই তো? ঠিক আছে? তাহলে ভাগ করলে কি হবে? এটা আসবে না? এর ক্যালকুলেশন আমাদের করে দিয়েছিলাম ক্যালকুলেশনটা। হ্যাঁ? একবার দিন করে দিই, ল্যাবের পরে। ক্যালকুলেশন করে দিই, ক্যালকুলেশন এর মাথাতে জিনিসগুলো আসতে হবে। শুধু বুঝে নেবে ব্যাপারটা। হ্যাঁ? তারপর তুই ওটাকে ইউজ কর। কি কি মানে এরকম উপরে নিচে না এরকম। হ্যাঁ, এই তো। না, কথা না। ওই যে ওরাই তো। তুই যা, তুই বলবি কথা। হাত ব্যথা গেলে বলিস, আমি জানি তোরা ছাড়নেওয়ালা ছেলে নাই, তাও যদি না পারি ছেড়ে দিই। এভাবে করতে হবে। একটা হয়তো প্র্যাকটিক্যাল একদিন করালাম, তো একজন লিড করলো, বাকিরা হেল্প করলো। হয়তো অন্যদিন যখন করাবো তখন আবার অন্য একজন লিড করবে, বাকিরা হেল্প করবে, এগুলো করাবো। একই প্র্যাকটিক্যাল সবাই করতে হবে না তখন। ওইটা সবার খাতাও কিন্তু আলাদা আলাদা হবে। একটা প্র্যাকটিক্যাল দাম করে তো অর্থাৎ 3-4 করে যেতে হবে। এবার আমি করব। একে ডিসাইড করবে আর ডিসাইড করবে তারপর দাও। না তুমি আগে করো এটা না হুম, তুমি আগে এটা করো আপনি দিতে হবে আপনি গেলি এই যে স্প্রে একটা ফোটা পড়ছে কি আদৌ হ্যাঁ হ্যাঁ, পড়ছে পড়ছে স্যার বেশি জোরে। এটা বন্ধ করে পড়াচ্ছে তাই মা করতাম মাঝে একটা রাখতাম লেট দিতে হবে যা পড়াচ্ছে আর বলিয়ে না স্যার, ফটো খারাপ হয়ে যাবে। ব্যাস মোটামুটি আসার দিকে চলে এসেছে।
আর মোটামুটি এই চলে আসছে। ব্যাস ব্যাস ব্যাস, বন্ধ কর বন্ধ কর বন্ধ কর বন্ধ কর বন্ধ কর। হ্যাঁ এবার ঘুরা। ব্যাস, এবার ঝাঁকাও ঘুরা, ব্যাস, হয়ে গেল। ঝাঁকাও ঝাঁকাও। হয়ে গেছে। এই তো দেখো পার্টটা দেখে নাও। ছেলে সাকসেস হলো। ইউরেকা বল। পাটটা দেখো, একটু বের করো, খুলে বের করো। কেমন করে খুলবে? এটা চাপ দিয়ে অনেক চাপো। পাটটা দেখো। হ্যালো হ্যালো হ্যালো। 39.2 39.3 39.3 39.3। নমস্কার, আমি অরবিন্দ কুমার দাস। আজকে আমরা অভিজিৎ স্যারের তত্ত্বাবধানে আজকের প্র্যাকটিক্যালটি আমরা করছি। স্যার শিখিয়ে দিয়েছেন, বোর্ডে দেখিয়েছেন কন্টেন্টটা কী। আমরা প্রথম দিন যখন প্র্যাকটিক্যাল করি তখন সেখানে আমরা অক্সালিক অ্যাসিডের দ্রবণ কী করে প্রস্তুত করব সেই নিয়ম, সেই টেকনিক উনি দেখিয়েছিলেন এবং আমরা এর মধ্যে তা স্থাপন করেছি। এর মধ্যে রয়েছে 250 ml এই অক্সালিক অ্যাসিডের দ্রবণ। আমরা 250 ml NaOH এর দ্রবণও রেডি করেছি, যা আমরা এই বিকারে স্থাপন করেছি। এখন প্রশ্ন হচ্ছে যে একদিকে অ্যাসিড আর একদিকে ক্ষার NaOH এর। আমরা এই অক্সালিক অ্যাসিড বুলেটের মধ্যে স্থাপন করেছি একদম 0 দাগ অবধি। যেহেতু কয়েকটা পার্ট নেওয়া হয়েছে তাই অন্তিম পার্ট 39.3-তে গিয়ে থেমে রয়েছে। এখন দেখতে হবে এই যে বুলেটের মধ্যে থাকা অক্সালিক অ্যাসিডের দ্রবণ, যার এখন পরিমাপ রয়েছে কোথায় এই বুলেটের মধ্যে 39.3। এখন আমরা দেখব যে এই বিকারের মধ্যে থাকা NaOH এর যে দ্রবণ তাকে কতটা পরিমাণ অক্সালিক অ্যাসিড 10 ml NaOH এর মধ্যে ঢাললে এই NaOH এই ক্ষার পুরো মুক্ত হয়ে যায়। এটা এখন আমাদের দেখার বিষয়। তো তার জন্য কি করছি, তার জন্য আমরা প্রথমে এই পিপেট দিয়ে 10 ml NaOH মেপে নিচ্ছি, পরিমাপ করছি। এই পিপেটে কিছুক্ষণ আগে একজন কাজ করেছে কিন্তু ধৌত প্রক্রিয়া সম্পন্ন করেনি, তাই আমি ধুয়ে নিলাম। এবার এই বিকারে থাকা NaOH এর দ্রবণ থেকে আমি পিপেটের মাধ্যমে 10 ml পরিমাপ করছি। মোটামুটি এখানে থাকা একটি দাগ যেটা পরিমাপ বোঝায়, আমি যদি ওপরে রাখি তাহলে দেখে লাগবে সার্কেল, নিচ থেকে দেখে লাগবে সার্কেল, যেন দেখে সার্কেল না মনে হয়, যেন একটা লাইনে লাগে। তাই আমার চোখের সঙ্গে বরাবর রাখলাম যেন ভুল না হয়ে যায়। এরপর আমার কাজ চোখের সামনে রেখে দাগ বরাবর আমি উপরের আঙ্গুল অল্প অল্প করে যদি স্লো করি তাহলে মোটামুটি আমি এমন একটা পজিশনে পেলাম যে ঢেউ খেলানো অংশ দাগ স্পর্শ করেছে। দেখো তো ভাই, ঢেউ খেলানো অংশ দাগ স্পর্শ করেছে কি না? ওই সাইড দিয়ে আসো, দাঁড়াও, তুমি দেখো করেছে দাগ স্পর্শ, একদম পারফেক্টভাবে দাগ স্পর্শ করেছে। তাই আমি অন্য আরেকটি বিকার, এটা ধোয়া ছিল, আমি সেই বিকারে 10 ml NaOH এর দ্রবণ আমি রাখলাম। তাহলে এখন বর্তমানে এই বিকারের মধ্যে কি রয়েছে? 10 ml ক্ষার, আর এর মধ্যে রয়েছে অ্যাসিড। কত পরিমাণ সেটা বললাম না,
এখন দেখব এই 10 ml ক্ষারকে কত পরিমাণ অ্যাসিড পুরো ক্ষার মুক্ত করতে পারে। এটাও বর্ণহীন আর এটাও বর্ণহীন, তাই তো? অ্যাসিডও বর্ণহীন, ক্ষারও বর্ণহীন। কি করে বুঝব? তো এটার জন্য প্রয়োজন একটা নির্দেশক। তো এটার জন্য আমরা নির্দেশক হিসাবে ফেনফথ্যালিন ব্যবহার করব। এই 10 ml NaOH থাকলো। আমি ব্যবহার করছি কোথায় গেল ড্রপার। এই ড্রপারের মাধ্যমে জাস্ট 2 ফোঁটা ফেনফথ্যালিন, আমি 2 ফোঁটায় যে করতে হবে তার কোনো মানে নেই, 1 ফোঁটাতেও হতে পারে। দেখতে হবে যেন পুরোপুরি কালার আসে। 1 ফোঁটা, হ্যালো 2 ফোঁটা। তো আমি 2 ফোঁটা মোটামুটি দিয়ে আমি তৈরি করলাম ফেনফথ্যালিন মিশ্রিত, অর্থাৎ এই নির্দেশক মিশ্রিত NaOH, অর্থাৎ এই ক্ষারের দ্রবণ। এখন আমার টার্গেট কি? এখন টার্গেট হচ্ছে এই ক্ষারকে ক্ষার মুক্ত করা। তার জন্য কী করে বুঝবো ক্ষার মুক্ত হবে? যখন অ্যাসিড ঢালবো তখন এই বর্ণহীনে পরিণত হবে। স্যার উল্টা আর ধরুন একটু ভালো হবে। মারপিট চলছে ক্ষারের সঙ্গে অ্যাসিডের। হয়ে যাবে না। 49.4 আমরা যে মানগুলো বের করলাম, প্রথমের ফার্স্ট যে পর্যবেক্ষণ ছিল তার প্রাথমিক আয়তন বা প্রাথমিক পার্ট যেটা ছিল 0, অন্তিম 9.2। অন্তিমটা কি? যখন কালারলেস হয়ে গেল সেই মুহূর্তে স্টপ করার পর যে আয়তনটা আমরা দেখতে পাচ্ছি যে পজিশনে থাকবে সেই নাম্বারটা এটা। ঠিক আছে? এতে কি হয়, আমাদের কি করতে হয়, অন্তিম আয়তন মানে এইটা মাইনাস যেটা আছে প্রাথমিক আয়তন। তো এখানে যেটা রেজাল্ট বেরোলো 9.2। একই রকমভাবে এটার প্রাথমিক আয়তন 9/2 দ্বিতীয় পর্যবেক্ষণে, আর অন্তিম আয়তন 19.1। তো এদের রেজাল্ট যেটা হলো বিয়োগ করে সেটা 9.9। বিয়োগ কেন করছি? এর পিছনে কারণ হচ্ছে এখান থেকে শুরু করেছি, এখানে গিয়ে শেষ করেছি, তাহলে কতটা আয়তন আমরা খরচা করলাম বা কতটা আয়তন লাগলো সেটা বের করার জন্য এই বিয়োগ ফলটা। সেটা বের করার পর এইভাবে প্রথম পর্যবেক্ষণ, দ্বিতীয় পর্যবেক্ষণ, তৃতীয়, চতুর্থ এইভাবে বের করা হলো। তো এখানে 3টে পর্যবেক্ষণ আমরা লিখেছি, বের করেছি, ক্যালকুলেশন করেছি। করার পর এই যে মানগুলো যে বেরোবে 9.2 বিয়োগ ফলগুলো, এদের একটা গড় আয়তন বের করতে হবে 9.2।
8 বেরোলো। এটা বেরিয়ে গেল আজকের যে অক্সালিক অ্যাসিড প্রয়োজন হলো সেটা হচ্ছে এটা 9.8 ml, 10 ml NaOH দ্রবণকে নিউট্রাল করার জন্য, প্রশম করার জন্য। তো প্রশমনের সূত্র অনুসারে আমরা জানি যে V1S1 ইন্টু V ইকুয়ালস টু V2 ইন্টু S2। V1টা যদি তুমি NaOH এর আয়তন ধরো, S1 হচ্ছে তোমার NaOH এর যে মাত্রাটা, যেটা আমরা আজকে বের করব, যার জন্য এই প্র্যাকটিক্যালটা করা। আর V2টা হচ্ছে যে অক্সালিক অ্যাসিড দ্রবণ আগের দিন তৈরি করেছিলাম, সে এখানে আয়তন কত লাগছে, এই ক্ষেত্রে হবে এই গড় আয়তনটা 9.8, অর্থাৎ V2 এর মান হবে 9.8। আর S2 আগের দিন আমরা প্র্যাকটিক্যালে বের করেছিলাম, এর মাত্রা 0.99 সামথিং বেরিয়েছিল 6। তো আমরা এখানে মানগুলো লিখে নেব, 9.8 ইন্টু 0.996, যেটা এটা এই মানটা আগের দিন ল্যাবে আমরা বের করেছিলাম প্র্যাকটিক্যালের মাধ্যমে অক্সালিক অ্যাসিড যখন দ্রবণটা তৈরি করি। আজকে আমরা আয়তন প্রত্যেকটার ক্ষেত্রে পিপেটের মাধ্যমে 10 ml আয়তন নিচ্ছিলাম, 10 ml নিচ্ছিলাম। তো তাহলে 10 ml থাকলো। আর স্ট্যান্ডার্ডিটি S1 আমরা এখন বের করব। তাহলে S1 বা স্ট্রেংথ 9.8 ইন্টু 0.996 বাই 10, এর অ্যান্সার এটা ক্যালকুলেশন করলে বেরিয়ে যাবে। কত বেরিয়েছিল না, আমরা করে রেখেছিলাম, এখনই করলাম খাতাতে, 0.976। তাহলে আজকে যে NaOH দ্রবণটা নিয়েছিলাম তার যে মাত্রা বেরিয়েছে সেটা 0.976। তো এইভাবে আমরা প্রত্যেকটার ক্যালকুলেশন এইভাবে আমরা বের করতে পারবো। মনে রাখবেন এটার পরিমাপের উপর, স্ট্রেংথের উপর যে ভ্যারিয়েশন, তাই যে S2টা এটা যখন তৈরি করেছিলাম অক্সালিক অ্যাসিডের 1.575 লাখ প্রয়োজন ছিল, সেই ক্ষেত্রে আমরা কখনো 1.57 নিয়েছি, কখনো আমরা 1.58 নিয়েছি, কারণ 1.575টা আমাদের কাছে নেওয়া মানে ছিল না, মানে নিতে পারতাম না, যেহেতু আমাদের ক্ষুদ্র ওটা আরও ক্ষুদ্র মান। তো কোনো ব্যাপার না, সে যদি বেশি হয়ে যায় তো সেটা বেশি হলেও সেই স্ট্রেংথটা একটু কম বেশি হবে। সুতরাং আমরা আগের দিন যেটা বের করেছিলাম সেই স্ট্রেংথ অনুযায়ী আজকে মানটা এটা হবে। একটু যদি মান W বা যে ওজনটা নেবে সেটা যদি কম বেশি হয়ে যায় তাতে কোনো সমস্যা নাই, কারণ তাতে স্ট্রেংথ চেঞ্জ হয়ে যাবে, তখন বুঝতে পারবো আমরা স্ট্রেংথ চেঞ্জ হয়ে গেছে, মানে হচ্ছে তোমার মানটা কম বেশি আছে, আমরা নিয়েছিলাম কম বেশি, সাথে কোনো সমস্যা নাই। ক্লিয়ার? ঠিক আছে, তাহলে আজকে আমাদের এই প্র্যাকটিক্যালটা এখানেই শেষ হচ্ছে। দেখা হবে নেক্সট এক্সপেরিমেন্ট নিয়ে, আমরা পরবর্তী এক্সপেরিমেন্ট নিয়ে হাজির হব। তো এখন আমাদের ভাইরা কিছুটা প্র্যাকটিস করবে, তারপরে হয়তো বাড়ি যাবে। তবে আমাদের ক্লাস এখানে স্টপ। ধন্যবাদ।